বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রায় ২৫০ আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ কংগ্রেস থেকে দুজনের নাম দিয়েছিলাম। অ্যাটর্নি জেনারেল মহোদয়, যিনি ব্যক্তিগতভাবে আমার ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের বড় ভাই, তাকে বললাম যে আমাদের দল থেকে আমরা দুজনের নাম দিয়েছি। তিনি আমাকে বললেন যে তিনি বিভিন্ন দল থেকে বিএনপি, জামাত সহ বামধারার, বাংলাদেশ কংগ্রেস সবগুলি উনি তালিকা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে যে চূড়ান্ত নিয়োগ হলো, সেখানে দেখা গেল যে বাংলাদেশ কংগ্রেসের এই দুজনের নাম নেই। সেখানে বিএনপির প্রাধান্য এবং জামাতের সহ বামধারার আছে। এমনকি যে স্বৈরাচার আওয়ামী সরকার, সেই স্বৈরাচার আওয়ামী সরকারেরও সেখানে কয়েকজন নিয়োগ পেয়েছে। পরবর্তীতে আমি এটা বিভিন্ন মহলে যখন ক্ষোভ প্রকাশ করলাম, তারা অনেকে আমাকে বলল যে আপনাদেরকে, যেহেতু আপনারা ২৪ সালে নির্বাচন করেছেন, এজন্য আপনাদেরকে দেওয়া হচ্ছে না, আপনারা আওয়ামী নির্বাচনের বৈধতা দিয়েছেন, নানান কথা। কেউ কেউ বলছেন যে ডক্টর আসিফ নজরুল আপনার শিক্ষক, আপনি সেখানে কেন গেলেন না, লবিং করলেন না। লবিং কেন করব? তারা যদি যোগ্যতা দেখে দেয় তাহলে লবিং করার কেন দরকার? এখানে ৪-৫০০ আবেদন পড়েছে। অনেক নিরপেক্ষ ব্যক্তি যারা সক্রিয়ভাবে রাজনীতি করেন না কিন্তু যোগ্য, তাদের অধিকাংশই নিয়োগ বঞ্চিত হয়েছেন। এখানে সম্পূর্ণ দলের বিবেচনার বাইরে তেমন কোনো নিয়োগ দেওয়া হয়নি। তো এটা আসলে এই নিয়োগটা খুবই বিতর্কিত হয়েছে এবং যারা নিয়মিত মামলা পরিচালনা করেন না এমন ব্যক্তিও এখানে নিয়োগ পেয়েছেন, এবং যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন না, লোয়ার কোর্টে করেন, এমনও অনেকে এখানে নিয়োগ পেয়েছেন। অথচ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেগুলার প্র্যাকটিশনার, অনেক ভালো ভালো আইনজীবী, তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি শুধুমাত্র রাজনৈতিক কারণে। এই যে অবস্থা, আপনার ঢাকা মহানগর পিপি নিয়োগ করা হলো জনাব এহসানুল হক সমাজি সাহেবকে। তার নিয়োগের পরে বিভিন্ন দল থেকে বিএনপি সহ অনেকেই সেখানে ক্ষোভ প্রকাশ করলেন যে উনি আওয়ামী লীগের সময় দায়িত্বে নিয়োগপ্রাপ্ত ছিলেন, উনি আওয়ামী লীগের লোক, এ ধরনের বিভিন্ন ধরনের। যাই হোক, উনি আর যোগদান করেননি। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আইন বিভাগের বড় ভাই। যেভাবে হোক ওনার সম্পর্কে যেহেতু আপত্তি এসেছে, উনি আর এই নিয়োগ পত্র উনি প্রত্যাখ্যান করেছেন, উনি যোগদান করেননি এবং আইন মন্ত্রণালয় থেকেও সেটা বাতিল করা হয়েছে। তাহলে এই যেভাবে এটা কেন করা হবে? নিয়োগের আগে চিন্তা করা দরকার যে কাদের নিয়োগ দেওয়া উচিত। দলীয় সরকার এসে তো দল দেখে, আপনারা তো দলীয় সরকার না, আপনারা তো একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এসেছেন, আপনারা কি কোনো দলের প্রতিনিধি? তাহলে এই সমস্ত নিয়োগে কেন দলকে প্রাধান্য দিচ্ছেন? আপনারা আজকে সরকারে আছেন, দেশ চালাচ্ছেন, ভালো কথা, কিন্তু যদি আপনারা দলীয় সরকারের মতোই ভূমিকা পালন করেন তাহলে তো আর আমাদের নতুন বাংলাদেশ আমরা পাবো না। আপনারা মন্ত্রণালয় বাড়ান, আপনারা যদি আপনারা তো এত দক্ষ না, আপনারা তো দক্ষতার পরিচয় দিচ্ছেন না। আপনারা সব জায়গায় চারিদিকে একটা হজাবরল অবস্থা করেছেন। প্রথম থেকেই বাংলাদেশে ৪৪টা রাজনৈতিক দল নিবন্ধিত এবং সম্প্রতি একটা পেয়ে ৪৫টা হয়েছে। শপথ গ্রহণ সহ যখন সেনা প্রধানের সাথে বৈঠক হয়, সেই আজকের শপথ গ্রহণ, তারপরে প্রধান উপদেষ্টা মহোদয়ের সংলাপ, সেখানে আপনারা
অনিবন্ধিত দলগুলিকে প্রাধান্য দিচ্ছেন, সব ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দিচ্ছেন। আপনাদের যে কোনো জায়গায় যাচ্ছে, আপনাদের সাথে সফর সঙ্গে আপনাদের দেখে অনিবন্ধিত দলের নেতাকর্মীদের আপনার সাথে দেখা যাচ্ছে। কেন অনিবন্ধিত দলের নেতাকর্মীদের কেন প্রাধান্য দেবেন? আজকের আমাদের নিবন্ধিত দল, আমাদের কেন মর্যাদা দিচ্ছেন না? আপনারা আমাদেরকে কেন দাওয়াত দেন না? আমাদেরকে ডাকেন না? আপনাদের এই যে আনসারের একটা সমস্যা হলো, ঝামেলা হলো, সেখানে কি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি কেন যায়নি? সেটা ছাত্ররা কেন গেল? ছাত্ররা কি সরকারের প্রতিনিধি? এভাবে যে আপনারা সব দিক দিয়ে একটা অনিয়ম করছেন। এখন আইন কর্মকর্তা, আমি সুপ্রিম কোর্টে থাকি, আমি চিনি সেখানে অনিয়ম হয়েছে। পরবর্তীতে বিচারপতি নিয়োগ হবে, এরপরে নিম্ন আদালতে আইন কর্মকর্তা নিয়োগ হবে। এসব অনিয়ম যদি হয় তাহলে তো আপনারা সরকার তো আপনারা সামাল দিতে পারবেন না। আপনারা যদি নিরপেক্ষতা বজায় না রাখেন, কোনো একটা দুটো দলকে বেশি প্রাধান্য দেন, তাহলে তো একটা ঝামেলা পাকাবেন, আপনারা তো লেজা গোবর অবস্থা করে ফেলবেন। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে, হাসপাতালে বিভিন্ন জায়গায় অস্থিরতা, দখল, চাঁদাবাজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, এদের তো সেরকম ভূমিকা দেখা যাচ্ছে না। আপনারা একাধিক মন্ত্রণালয় চালাচ্ছেন, কেন চালাবেন? আপনারা যে কটা মন্ত্রণালয় সেই কজন উপদেষ্টা রাখেন, আপনারা লোড কমেন। আপনারা তো লোড নেওয়ার আপনার পারছেন না। তো সব জায়গায় দেখা যাচ্ছে যে এভাবে ভূমিকা নেওয়ার কথা আপনারা নিতে পারছেন না, আবার একাধিক মন্ত্রণালয় চালাচ্ছেন। আপনাদের কি কোনো নির্দিষ্ট সংখ্যা বলা জনগণ বলে দিচ্ছে? ছাত্র জনতা এর বাইরে করতে পারবেন না। এই দেশটা আমরা একটা স্বপ্ন দেখছি, সামনে সুন্দর একটা নির্বাচন হবে এবং একটা সুন্দর সরকার প্রতিষ্ঠিত হবে। এখন সেই স্বপ্ন যদি ধূলিসাৎ হয়, তাহলে আমাদের বাংলাদেশে তো আর ওই আফগানিস্তানের মতন অবস্থা ছাড়া তো হবে না। কারণ আপনারা যদি সুচারুরূপে দায়িত্ব পালন না করেন, সুন্দর একটা নির্বাচন না দিতে পারেন, প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার রাজনৈতিক সরকার করে না, প্রশাসনে, নির্বাচন ব্যবস্থায়, প্রশাসনে, বিচার ব্যবস্থায়, সেগুলো যদি আপনারা করতে ব্যর্থ হন, তাহলে এই দেশ তো ফল করবে, এই দেশ তো অকার্যকর হয়ে যাবে আপনাদের হাত দিয়ে। এখন আবার পঞ্চদশ সংশোধনীর মামলা শুনানির জন্য আছে, সেখানে তত্ত্বাবধায়ক সরকার যদি রেস্টোর হয়, পুনর্বহাল হয়, তাহলে তো আরেকটা জটিলতা দেখা দেবে। এসব বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং প্রয়োজনে আপনারা উপদেষ্টা বাড়ান, নিবন্ধিত দলগুলিকে আপনারা প্রাধান্য দেন, ডাকেন, পরামর্শ নেন। আপনারা নিবন্ধিত দলের চাইতে কি অনিবন্ধিত দলের যোগ্যতা বেশি? তাহলে তাদের যোগ্যতা থাকলে তারা তো নিবন্ধিত দল হতে, একটা নিবন্ধিত দল মানে সে বুঝতে হবে, নিবন্ধিত দলের গুরুত্ব বুঝতে হবে। আজকে বলা হচ্ছে যে যারা 2024 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের ডাকা হচ্ছে না, তাহলে কেন জাতীয় পার্টিকে ডাকছেন? সব ক্ষেত্রে জাতীয় পার্টিকে কেন ডাকছেন? জাতীয় পার্টি তো এই দেশটার রাজনীতিকে ধ্বংস করেছে, তাদেরকে প্রাধান্য দিচ্ছেন, তাদের আহ্বান জানাচ্ছেন। কে বড় দল বলে তাদেরকে ছাড় নাকি? এখানে তো নতুন বৈষম্য আপনারা সৃষ্টি করেন। আপনারা যদি 2024 সালে নির্বাচনে অংশগ্রহণকারীদের বাদ দেন, তাহলে সবাইকে বাদ দেন, বা আমাদেরকে ব্যান করেন, আমাদের নিষিদ্ধ করেন। আমাদের নিষিদ্ধ করবেন না, আবার আমাদেরকে ডাকবেন না, আমাদেরকে বাদ দিয়ে অনিয়মিত দলগুলোকে ডাকবেন কেন? এটা কেমন কথা? আপনারা তো নতুন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার, আপনারা সব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছেন এবং আপনারা রাজনৈতিক সরকারের অনুকরণে আপনারা দেশ চালাচ্ছেন। প্রশাসনে অন্যান্য ক্ষেত্রে কী নিয়োগ হচ্ছে আমরা তো সেটা এখানে বুঝতেছি না। আমি ব্যক্তিগতভাবে আইন অঙ্গনের মানুষ, আমি যেখানে থাকি সেখানে দেখলাম যে এত সর্বোচ্চ আদালতে এই অবস্থা। তাহলে অন্য ক্ষেত্রে কী হবে সেটা তো আমরা জানি না। অতএব আপনাদের প্রতি অনুরোধ, আপনারা নিজেদের গুরুত্বপূর্ণ করুন এবং কত বড় দায়িত্ব আপনাদের উপরে জনগণ দিয়েছে, ছাত্র জনতা দিয়েছে, সেই দায়িত্ব উপলব্ধি করে দেশকে পরিচালনা করুন। আপনাদের উপরে জনগণের অনেক স্বপ্ন, আপনারা ব্যর্থ হলে জনগণের এই স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে এবং আগামীতে তড়িঘড়ি করে নতুন কোনো স্বৈরাচার যাতে না আসে, যারা অতীতে দুর্নীতি করেছে, ব্যর্থ হয়েছে, রাষ্ট্রকে অকার্যকর করেছে, তাদেরকে প্রাধান্য না দিয়ে, তাদেরকে ক্ষমতায় আসার পথ উন্মুক্ত না করে আপনারা ভালো একটা সুন্দর রাষ্ট্র, একটা সরকার যাতে প্রতিষ্ঠিত হয় নির্বাচনের মাধ্যমে, আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা সে ব্যাপারে চিন্তাভাবনা করুন। আশা করি আপনাদের
মাধ্যমে আগামীতে এই সুন্দর একটা বাংলাদেশ আমরা পাবো। ধন্যবাদ।